জি স্যার। ওকে, সেকেন্ড নাম্বারটা নিয়ে কনফিউজড হলে হোয়াট উই ক্যান ডু ইজ আমরা একটু সময় দিই। ডিভাইস জিনিসপত্র লোডিং করতেছে, যেহেতু লোডিং করতে থাকুক, তাদের কিছু লোডিং আমরা কমায় দিই, তাতে যদি তারা একটু দ্রুত লোডিং করে। সো হাইড হয় না, হ্যাঁ হয়তো ট্রাইং টু কানেক্ট। আমি কি আপনাদের সাথে কানেক্টেড? জি স্যার, কানেক্টেড। তাহলে মনে হয় ডগকে কানেক্ট করার চেষ্টা করতেছে সে। ওকে, 9 টাকা 2735, আই থিঙ্ক এখানে কানেক্ট আছে। আমি আপনাদের জন্য এখানে একটা টেবিল ইনসার্ট করার চেষ্টা করি, যেহেতু আমার হচ্ছে 9 টাকা, সো আই এম টেকিং 10 কলাম, এন্ড যেহেতু আমার হচ্ছে টোটাল হচ্ছে আপনার 4টা, আমি একটা করে বাড়াই নি। এই জিনিস লাগবে না আমাদের, আমাদের এই জিনিস লাগবে। আচ্ছা, আমি হচ্ছে এখানে আপনার ভ্যালুগুলো লিখতেছি, হ্যাঁ, যাতে আমাদের সুবিধা হয়। 0 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমাকে কতগুলো ওয়েতে বানানো সম্ভব সেটা বের করতে বলছে। আর আমি হচ্ছে এখানে ওই যে ইনিশিয়ালি 0 ধরতেছি, পরে আমাদেরকে 2 টাকার কয়েন দিছে, দেন আমাদেরকে হচ্ছে 7 টাকার কয়েন দিছে, 3 টাকার কয়েন দিছে, এন্ড 5 টাকার কয়েন দিছে। এন্ড আপনাদের যাতে কনফিউশন না হয় সেজন্য ভাই, ওকে, মেবি মাউসের কিছু ইস্যুস আছে, বাট আই ক্যান ডু ইজ, এটা তো ফিল না, ফিল অপশন কই? ফিল অপশন হচ্ছে ইন দ্যাট কেস, আপাতত এভাবে থাকুক। তাহলে এগুলো হচ্ছে আমাদের গিভেন ভ্যালু, যেটার জন্য আমরা হচ্ছে কাজটা করব বা টেবিলটা বানাবো, তাই তো? তাহলে যখন আমাদের কাছে কোনো কয়েন নাই, তখন যদি আমাকে 1 টাকা থেকে 9 টাকার কোনো অ্যামাউন্ট চেঞ্জ করে দিতে বলে, আমরা বলতেছিলাম যে এই অ্যামাউন্ট গুলো বানানো পসিবল না, কারণ আমাদের সুবিধার জন্য আমরা আরেকটা কাজ করে আসি, আমাদের সুবিধার জন্য সবগুলাকে সেন্টার লাইন দিয়ে আসছি। তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে সরি, এইটা বাদে বাকি সবগুলাকে -1 ধরতেছি, তাই তো? তাহলে -1 যদি ধরি, কন্ট্রোল সি, ভি, 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 কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এন্ড আমার যখন হচ্ছে কোনো কয়েন থাকবে না, তখন মানে 2 টাকার কয়েন দিয়ে 0 টাকা বানাইতে বলবে, সেটাও আসলে ইম্পসিবল ব্যাপার স্যাপার। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে -1 দিয়ে বানাচ্ছি। আর শুধুমাত্র, আচ্ছা -1 না স্যার, একটু ভুল বলতেছি, এই জায়গাগুলোতে আমি হচ্ছে, স্যার, 1 হবে না মানে? হ্যাঁ, এই ঘরগুলোতে আমি হচ্ছে 1 দিচ্ছি। কনসেপ্টটা হচ্ছিল কি, যে কনসেপ্টটা হচ্ছিল যে আমরা হচ্ছে যদি কোনো কয়েন না প্রোভাইড করি, তাহলে হচ্ছে আমি একভাবে 0 টাকা ভান্তি করতে পারবো। তাহলে এইটা ছিল আমার ইনিশিয়ালাইজেশন, তাই তো? এই পর্যন্ত কি কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এবার সেকেন্ড আমাদের শর্ত যেটা আমরা কি বলছিলাম, যে আমরা হচ্ছে দুই ভাবে একটা অ্যামাউন্টকে চেঞ্জ করে দিতে পারি বা আমি ভাঙতি দিতে পারবো। দাঁড়ান দেখি একটা মিনিট। উপরে ভাবে -1 হবে। ওকে, সো আমরা বলছিলাম হচ্ছে যে আমরা যদি কোনো একটা অ্যামাউন্টকে বানাইতে চাই, দুইভাবে বানানো যায়। একটা হচ্ছে আমি কারেন্ট যেই কয়েনটা নিয়ে কাজ করতেছি সেই কয়েনটা আমি নিব না। ফর এক্সাম্পল, আমার কাছে 2 টাকার কয়েন আছে, আমি 6 টাকা বানাইতে চাই, তাহলে আমি 2 টাকা না নিয়ে 6 টাকা যতভাবে বানাইতে পারবো, এইটা একটা সলিউশন। প্লাস এটার সাথে আমাকে অ্যাড করতে হবে যে 2 টাকার কয়েন নেয়ার পর 6 টাকা কতভাবে বানানো যায়।
সো যখন আমি 2 টাকার কয়েন নিচ্ছি না, তখন আমরা বলতেছি যে আমাদের ভ্যালুটা ঠিক উপরের ঘরে আছে, ঠিক আছে। আর যখন আমি 2 টাকার কয়েন নিব, তখন কিভাবে বানাবো? ওইটার জন্য বলা হয়েছে যে আমরা যখন 2 টাকার কয়েন নিব, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সরি, যে অ্যামাউন্টটা বানাইতে চাচ্ছেন তার থেকে 2 টাকা বাদ দিবেন। ফর এক্সাম্পল, আমরা যদি 6 টাকা বানাইতে চাই 2 টাকার কয়েন দিয়ে, তাহলে 2 টাকা বাদ দিব, বাকি থেকে কয় টাকা? 4 টাকা। তাহলে 4 টাকাকে আমি যতভাবে বানাইতে পারবো, 2 টাকার কয়েন অ্যাড করলে ঠিক 6 টাকাকেও ততভাবে বানাইতে পারবো। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমাকে ঠিক ওপরের ঘর এবং কয়েন সংখ্যক আগের ঘরের ভ্যালু দুটাকে যোগ করতে হবে। তাহলে এখন 2 টাকার ঘরের জন্য যদি আমি কাজ করি, মানে আমি যদি এই ঘরগুলা জেনারেট করতে চাই, দেখেন 2 টাকার কয়েন নিয়ে আসলে 1 টাকা বানানো যায় না। যেহেতু যায় না, সেই ক্ষেত্রে আমার ওপরের ভ্যালুটা জাস্ট হচ্ছে কপি হয়েছে। এবার 2 টাকার কয়েন নিয়ে 2 টাকা বানানো যায়। 2 টাকার কয়েন না নিয়ে 2 টাকার কয়েন কিন্তু বানানো যায় না। যেহেতু 2 টাকার কয়েন না নিয়ে 2 টাকা বানানো যায় না, এই জন্য প্লাস হিসেবে আমি এখানে 0-কে আনতেছি, আমি -1-কে আনতেছি না। স্যার আরেকবার স্যার। বুঝতে পারলাম কি? 2 টাকার কয়েন না নিয়ে কি 2 টাকা বানানোর কোনো ওয়ে আমার কাছে আছে? না স্যার, নাই। আচ্ছা, নাই। সো আপনাদের যদি এখানে -1 দিয়ে কনফিউশন হয়, তাইলে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে এই সবগুলোকে 0 দিয়েও করতে পারেন। 0 দিয়ে করলেও আপনার কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। যে আমার 2 টাকার কয়েন না নিয়ে 2 টাকা ভাঙতি করা যায় না, কোনোভাবেই যায় না, এই জন্য আমি 0 রাখছি। -1 রাখলে একই কথা। যদি আপনি 2 টাকার কয়েন নিয়ে 2 টাকা বানাইতে চান, তাহলে আমরা কি বলছি? কয়েন সংখ্যক আগের ঘরের ভ্যালুর সাথে, মানে উপরের ভ্যালুটাকে যোগ করবেন। তাহলে উপরের ভ্যালু হচ্ছে আমার +0, মানে উপরে আমার 0 আছে, যে 2 টাকার কয়েন না নিয়ে 2 টাকা কোনোভাবে ভাঙতি করা যাচ্ছে না। আর 2 টাকার কয়েন নিলে কতভাবে ভাঙতি করা যায়? কয় ঘর আগে যাব? স্যার 1 ঘর। কেন 1 ঘর? কয়েন সংখ্যক ভ্যালুর ঘর, মানে আমার কয়েনের
উপরে কত আছে 0, 0 তার মানে 0 ভাবে হচ্ছে কয়েনটাকে না নিয়ে বানানো যায়। আর কয়েনটাকে নিলে 7 ঘর আগে যাব, 1 7 ঘর আগে আমার কত আছে 1, 1 তাহলে আমি 1 অ্যাড করব, তাহলে আমার টোটাল 1 ভাবে হচ্ছে 7 টাকা বানানো যাচ্ছে। এবার যদি 8 টাকার ঘরে আসি, উপরে আছে কত +1, 1 আর 7 ঘর আগে আছে কত 0, 0 8 টাকাও কিন্তু এখনো একভাবেই বানানো যায়। এবার 9 টাকা কত ভাবে বানানো যাচ্ছে? স্যার তাহলে হচ্ছে উপরে ঘরে 0 আর স্যার হচ্ছে সামনে 0 হবে স্যার। 1 + 0, 9 টাকাও একভাবে বানানো যাচ্ছে। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে 2 টাকার কয়েন আছে আর 7 টাকার কয়েন আছে, আপনি কি একটা ওয়ের বেশি ওয়েতে কোনোভাবে 9 টাকা বানাতে পারবেন? না স্যার। 7 টাকা আর 2 টাকা নিয়ে বানাতে পারবেন, এটা ছাড়া কি আপনার কাছে আর কোনো ওয়ে আছে? না স্যার। তাহলে আমাদের অ্যান্সারও কিন্তু 1ই আসছে। বুঝতে পারলাম কি? স্যার আরেকবার বলবেন স্যার। 9 টাকারটা স্যার। এই 9 টাকার জন্য 9 টা, জি স্যার এটা বুঝতে পারি স্যার, কিন্তু বললেন স্যার 9 টাকার জন্য হচ্ছে 2 ভাবে নেওয়া যায়। আপনি, আপনার কাছে 2 টাকার কয়েন আছে আর 9 টাকা 7 টাকার কয়েন আছে, আপনাকে বলছি 9 টাকা আমাকে ভাঙতি করে দেন, আপনি কিভাবে দিবেন? স্যার একবার 2 টাকা দেবো আর 7 টাকা দেবো, মানে একবারেই দিব আর কি। এটা ছাড়া আর কোনো ওয়েতে আপনি ভাঙতি দিতে পারবেন না? না স্যার। সম্ভব? না স্যার। তাহলে আমাদের অ্যান্সার কয়টা ওয়ে? একটা ওয়ে, দেখেন একটা। আমাদের একটা ওয়েতেই আসছে, 1ই আসছে অ্যান্সার। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে 3 টাকার জন্য যদি আমি করি, তাহলে হচ্ছে 1 টাকা এবং 2 টাকার যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালু হচ্ছে আমি হুবহু কপি করে দিলাম। এবার 3 টাকার জন্য উপরে আছে 0 আর 3 ঘর আগে আছে 1, তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে 1 + 0। 4 টাকার জন্য 1 উপরে আছে 1, 3 ঘর আগে আছে 0, তাহলে এখানে হচ্ছে 0 + 1। 5 টাকার জন্য 1 প্লাস উপরে আছে 0, 3 ঘর আগে আছে 1, তাহলে এখানেও হচ্ছে আপনার 1 + 0। 6 টাকার জন্য উপরে আছে 1, 3 ঘর আগেও আছে কিন্তু 1, তাহলে এখানে হচ্ছে 1 + 1। ঠিক আছে। 7 টাকার জন্য উপরে আছে 1, 3 ঘর আগেও আছে 1, তাহলে 1 + 1। 8 টাকার জন্য উপরে 1, 3 ঘর আগে হচ্ছে আমার 1, তাহলে এখানে হচ্ছে 1 + 1। 9 টাকার জন্য সেম, 3 ঘর আগে আছে 1, উপরে আছে 1, টোটাল 2টা ওয়ে। ঠিক আছে। জি স্যার। এবার যখন 5 টাকা আসলো, 5 টাকা আসলে আমি কি করব? ওই 4 টাকা 4 পর্যন্ত পর্যন্ত কপি হবে। কপি করব, তাহলে 1 1। এই 5 টাকার ঘরে কি এখন আমার কি 5 ঘর আগের সাথে উপরের ভ্যালু যোগ করব, তাহলে হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। 5 ঘর আগে আছে 1, উপরে আছে 1, তাহলে এখানে আসছে 2। 6 টাকার জন্য উপরে আছে 2, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। 5 ঘর আগে আছে 0, তাহলে এখানেও 2। 7 টাকার জন্য 5 ঘর আগে আছে 2 আর উপরে আছে 5 ঘর আগে আছে 1 আর উপরে আছে 2, তাহলে টোটাল 3টা ওয়ে। 8 টাকার জন্য 1 2 3 4 5, 5 ঘর আগে হচ্ছে আমার 1 আর উপরে আছে 2, তাহলে এখানেও 3টা ওয়ে। 9 টাকার জন্য উপরে আছে 2, 1 2 3 4 5, 5 ঘর আগে আছে 1, তাহলে এখানে হচ্ছে 3টা ওয়ে। তাহলে আমাকে যেই 4টা কয়েন দেয়া হয়েছে, এই 4টা কয়েন দিয়ে আমি যদি 9 টাকা বানাইতে চাই, তাহলে আমার মোট 3টা ওয়েতে 9 টাকা বানানো সম্ভব। এর বেশি ওয়েতে 3 টাকা বানানো সম্ভব না। যেমন আপনি যদি চিন্তা করেন 3 টাকার 3টা কয়েন, 5 টাকার একটা কয়েন, 2 টাকার 2টা কয়েন, অথবা 2 টাকার একটা কয়েন, 7 টাকার একটা কয়েন, এই 3টা ছাড়া আপনি আর কোনোভাবে কিন্তু এই 4টা কয়েনকে কম্বাইন করে 9 টাকা ভাঙতি করতে পারবেন না, বা 9 টাকাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন না। বুঝাইতে পারছি? জি স্যার। কোনো প্রশ্ন থাকলে বলিয়া ফেলেন, প্রশ্ন না থাকলে জি জি। স্যার আমি যদি বাম পাশে 2 7 3 5 জায়গায় এটা সিরিয়ালি দেই 2 3 5 7, তাহলে কি অ্যান্সার সেম আছে? মানে আরেকটু যদি হচ্ছে জোরে বলতেন, আপনি শর্ট করে লিখবেন এটা বলতেছেন? জি স্যার, কয়েন গুলা। আচ্ছা, এখানে বিষয় যেটা, ডিপির কনসেপ্ট হচ্ছে যে ডিপির কমপ্লেক্সিটি কম, টাইম কমপ্লেক্সিটি কেন কম? কারণ হচ্ছে ডিপি করার সময় আপনার ডাটা সর্ট করা লাগে না। এখন আপনার গিভেন ভ্যালু যদি আপনাকে সর্ট করার পরে কাজ করতে হয়, তাহলে আপনার টাইম কমপ্লেক্সিটি কি ডিপির কমপ্লেক্সিটির মতো হবে নাকি বাড়বে? পারবে। তাহলে কমপ্লেক্সিটি বাড়লে সেটা কি এফিশিয়েন্ট অ্যালগরিদম হইলো, বা সেটা কি ডিপি হইলো? তাহলে স্যার অ্যান্সার ভুল হবে ওটা করলে? অ্যান্সার, আপনি যদি টেবিল চিন্তা করেন আপনার অ্যান্সার ভুল আসবে না, কিন্তু যদি আপনি ডিপির কথা চিন্তা করেন যে আপনাকে ডিপি দিয়ে সলভ করতে বলছে, সেই ক্ষেত্রে আপনার প্রসেসটা ভুল, আপনার অ্যান্সার ভুল আসবে না, অ্যান্সার ঠিক আসবে।
কিন্তু আপনার প্রসেসটা ভুল, কারণ এখানে আপনাকে সর্টিং করার পারমিশন দেওয়া হয়নি। আপনি আপনার কমপ্লেক্সিটি বাড়ায় ফেলতেছেন। বুঝতে পারছি? জি স্যার, মানে স্যার আমার পরীক্ষায় অ্যান্সারও মানে ভুল আসছে, তো এই জন্য তাহলে স্যার হয়তো আমারই ভুল গেছে গেছে। না না, অ্যান্সার ভুল আসবে না বাবা, অ্যান্সার ঠিক আসবে, কিন্তু প্রসেসটা ভুল। স্যার কালকে আমরা সর্টেড করে দেওয়ার পরে 4 আসছিল স্যার। জীবনেও আসবে না, তাহলে আপনারা অন্য কোথাও ভুল করছেন। আমার সহ আরো কয়েকজন আসছে, সে কারণে বলছি। স্যার 4 আসছে তো স্যার। তাই আমি কি জি কোথাও স্যার, ভুল 4 করেছি? আসছিল। আচ্ছা, তাইলে আমি কোথাও ভুল করছি, মানে এখানে দেখেন আমার কোথাও না কোথাও ভুল হয়েছে, এই টেবিলের মধ্যে আমার হয়তো কোথাও না কোথাও ভুল আছে। দাঁড়ান আরেকবার দেখি। 2 ঘর আগেরটা, উপরেরটা, দেন 2 ঘর আগেরটা, উপরেরটা, 2 ঘর আগেরটা, উপরেরটা, এটা 1 ঠিক আছে। 7 জন্য হচ্ছে 1, এখানে 1, এখানেও 1। 3 জন্য হচ্ছে এখানে হচ্ছে 1, 1, 1, 2, 2। আচ্ছা, 3 জন্য আমরা যেটা করছি আমরা একটু ভুল করছি। 3 জন্য এই যে এই ঘরটায় 3 হওয়ার কথা না, 3 হওয়ার কথা, এখানে স্যার 1 আর 2 যোগ 1 হওয়ার কথা না স্যার। 3 হওয়ার কথা না, জি জি স্যার, স্যার। এখানে 3 হবে স্যার। মানে 2 যোগ 1 3 হবে। একটু আগে কি আমরা 2 লিখছিলাম? জি স্যার। এখানে আমরা 2 লিখছিলাম, এখানে হচ্ছে আপনার 2 যোগ 1, আমি ভুল করছিলাম। তো আপনাদেরটা আনসার হচ্ছে ঠিক আছে, আমারটা ভুল আসছে। তাহলে 5 টাকার ঘরে যদি এখন আমরা চিন্তা করি, তাহলে উপরে আমার 3 আছে, 1 2 3 4 5 ঘর আগে 1 আছে, তাহলে 1 আর 3 যোগ করলে আপনার 4 আসে আর কি। ইট ওয়াজ মাই মিস্টেক। ঠিক আছে, স্যার সেম প্রবলেমটা মিনিমাম ওয়েস মিনিমাম কয়েন মিনিমাম নাম্বার অফ কয়েন দিয়ে সলভ করলে ভালো হয়। এই প্রবলেমটাই মিনিমাম নাম্বার অফ কয়েনের জন্য করে দিলে ভালো হতো, এটা বলতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সো ম্যাক্সিমাম ওয়েস্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। ম্যাক্সিমাম ওয়েস্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই যে বাম পাশে জিরোর নিচে যে ওয়ান গুলো লেখা রোতে, জি, এটা স্যার আরেকবার একটু যদি খালি কারণটা বলতেন। আপনাকে বলছি যে ভাই আমাকে 0 টাকা ভাঙতি দেন, আপনার কাছে 2 টাকার কয়েন আছে, আপনি যদি আমাকে কোনো কয়েন না দেন ভাঙতি দেয়া হয়েছে না? ও জি স্যার, হয়েছে তাহলে কয় ভাবে হইতেছেন আপনি আমার ভাঙতি? স্যার, একভাবেই না দিয়ে। ওই জন্যই 1 লিখছি, ওটা ইনিশিয়ালাইজেশন, না বুঝলে মুখস্থ করবেন, কিছু করার নেই। ঠিক আছে, জি স্যার, আচ্ছা না দিতে পারলে তো ডিরেক্ট জিরো। হ্যাঁ, মানে যদি কোনো ওয়েতে ভাঙতি না দিতে পারতো তাহলে 0 লিখতাম, কিন্তু আমি তো দিতে পারতেছি যে 0 টাকা আপনি ভাঙতে চাইছেন, ঠিক আছে, আপনাকে আমি কোনো কয়েন দিব না, আপনাকে কোনো কয়েন না দিলেই তো আমার 0 টাকা ভাঙতি দেওয়া হয়ে গেল, তাহলে একটা ওয়েতে আমি ভাঙতি দিছি, যেহেতু একটা ওয়েতে ভাঙতি দিতে পারছি সো আমি 1 লিখে দিছি। জি স্যার, এবার ক্লিয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আমরা এটাকে কপি করে নিই, কপি করে বার পেস্ট করে দেই, দেন এই সবগুলো হচ্ছে ডিলিট করে দিই। তাহলে এখন আপনারা চাচ্ছেন সেম প্রবলেমটা আমি মিনিমাম নাম্বার অফ কয়েনের জন্য করব। তাহলে মিনিমাম নাম্বার অফ কয়েনের জন্য আমরা তখন বলছিলাম যে কিছু ভ্যালু থাকে ইম্পসিবল, সো ইম্পসিবল ভ্যালুগুলোকে করার জন্য আমরা হচ্ছে -1 ধরে নিচ্ছি। স্যার আগেরটার মতো জিরো নিলে সমস্যা হবে? আগেরটার মতো 0 নিলে সমস্যা হবে, ওইখানে 0 মানে হচ্ছে আমি কোনোভাবে আপনাকে ভাঙতে দিতে পারবো না, আর এখানে -1 মানে হচ্ছে আপনি আসলে হচ্ছে মানে কোনো কয়েন ইউজ করতে চাচ্ছেন না বা তাকে কোনো টাকা দিবেন না। এখানে যদি আপনি 0 বলেন, 0 মানে এখানে ইম্পসিবল ব্যাপারটা থেকে যায়, আগেরটার মধ্যে কিন্তু ইম্পসিবল ছিল না, আগেরটার মধ্যে অ্যান্সার হচ্ছে 0 বা নন জিরো, মানে পজিটিভ কিছু একটা আসবে।
কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম 2 টাকার কয়েন দিলাম আপনারে, যে আপনার কাছে আনলিমিটেড 2 টাকার কয়েন আছে, তারপরে বললাম ভাই আমারে 5 টাকা ভাঙতি করে দেন। এখন আপনি কি আমারে 2 টাকার কয়েন দিয়ে 5 টাকা ভাঙতি করে দিতে পারবেন? না স্যার। এখন ইম্পসিবল ভ্যালুটাকে আপনি কিভাবে ডিল করবেন? এখন কেউ যদি মনে করেন আচ্ছা আমি হচ্ছে যেহেতু মানে করতেছি, তাহলে ইম্পসিবল ভ্যালুটাকে আমি হচ্ছে লেটস সে হচ্ছে আইএমপি দিয়ে রিপ্লেস করব, যে ইম্পসিবল ব্যাপার স্যাপার, হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এখানে -1 না দিয়ে কিন্তু ইম্পসিবলও লিখতে পারি, এটাতেও কিন্তু কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো এটা যদি আপনি মনে করেন যে আপনি এভাবে চিন্তা করবেন, দ্যাট ইজ অলসো ফাইন। বাট এখানে -1 হচ্ছে সিম্বলাইজ করে যে আমি হচ্ছে এই ভ্যালুটা বানাইতে পারতেছি না বা এই ভ্যালুটা ভাঙতি করতে পারবো না। 0 টাকার কয়েন দিয়ে 1 থেকে 9 টাকা এই জিনিসগুলা ভাঙতি করা আমার পক্ষে পসিবল না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার 0 টাকা ভাঙতি করার জন্য আমার কাছে এই কয়েনগুলো আছে, আমি কি ভাঙতি করতে পারবো? হ্যাঁ পারবো, আমি 0টা কয়েন দিব, 0টা কয়েন দিলে কিন্তু আমার 0 টাকা ভাঙতি হয়ে যায়। বুঝতে পারতেছি কি? দেখেন এই পার্টটা বুঝি কিনা। যাদের -1 সমস্যা আছে, -1 জন্য আমি আইএমপি লিখছি, আইএমপি -1 একই কথা, আপনি যেটা দিয়ে বোঝেন আমার কোনো প্রবলেম নেই। আর এই ইনিশিয়ালাইজেশনের জিরোগুলা নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে? না স্যার। আচ্ছা, এইবার আমার কনসেপ্ট হচ্ছে যে আমি যদি হচ্ছে কয়েনটাকে নিতে পারি, মানে একটা অ্যামাউন্ট ভাঙতি করার জন্য যদি আমি কয়েনটাকে নিতে পারি, তাহলে আমি কয়েনটাকে নিব, নেয়ার পর বাকি অ্যামাউন্ট ভাঙতি করতে যতগুলা কয়েন লাগছে সেই কয়েনের সাথে একটা কয়েন অ্যাড হবে। এখন অ্যাড হওয়ার পর আমার কারেন্ট একটা ভ্যালু তৈরি হইলো। তো ভ্যালু তৈরি হওয়ার পর আমি চিন্তা করব যে এই কয়েনটাকে না নিলে কি আমার কয়েন কম লাগতো, নাকি এই কয়েনটাকে নিলে আমার কয়েনটা কম লাগতেছে। এই কনসেপ্টটা জাস্ট আপনাকে অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে আপনার কথার কথা এখানে হচ্ছে আপনার কাছে 1 আছে, এবার আপনি 4 টাকা ভাঙতি দিতে চাচ্ছেন, তাহলে 4 টাকা ভাঙতি দেওয়ার জন্য আপনার 2 টাকার কয়টা কয়েন লাগে? একটা কয়েন লাগে। তাহলে আপনি 2 টাকার একটা কয়েন নিলেন, নেয়ার পর আর কয় টাকা ভাঙতি দেওয়া লাগবে আপনাকে? 2 টাকা। তাহলে আপনি টেবিলের সেম রোতে ঠিক কয়েন সংখ্যক আগের ঘরে এসে দেখবেন যে 2 টাকা বানাইতে আপনার কয়টা কয়েন লাগে। তো ধরেন এখানে যদি 2 টাকা বানাই ভাঙতি দিতে আমার 4টা কয়েন লাগতো, তাহলে তার সাথে 2 টাকার একটা কয়েন যোগ করলে আমি 4 টাকা ভাঙতি দিতে পারতাম। সেই ক্ষেত্রে আমার 4 টাকা ভাঙতির জন্য কয়টা কয়েন লাগতো? 5টা। এখন 5টা কয়েন যে আমি লিখে দিব ডিরেক্ট এরকম না, আমি হচ্ছে ওপরের ভ্যালুটাকে কম্পেয়ার করব, যে আমার ওপরের ভ্যালুটা বড় নাকি হচ্ছে কারেন্ট ভ্যালুটা বড়। যেই ভ্যালুটা বড় সেটাকে আমি ইগনোর করব, আমি ছোটটাকে লিখবো। তাহলে 5 এবং আপনার হচ্ছে যদি আগের ওপরের যদি আরো ছোট ভ্যালু থাকতো, তাহলে 5 আমি না লিখে ওপরের ছোট ভ্যালুটাকে লিখতাম। জাস্ট এই জিনিসটা ডিল করলেই হয়ে যায়, বাকি জিনিস লাগে না। আর সেকেন্ডারি জিনিস যেটা দেখতে হয় সেটা হচ্ছে যদি কোনো কারণে আমার ঠিক কয়েন সংখ্যক আগের ঘরে ইম্পসিবল ভ্যালু থাকে বা -1 থাকে, তাইলে হচ্ছে আমি কখনোই ওই অ্যামাউন্টটাকে ভাঙতে দিতে পারবো না। আমরা এক্সাম্পল হিসেবে দেখি, যেমন 2 টাকার কয়েন 1 টাকা ভাঙতি দেওয়ার জন্য 2 টাকার কয়েন নেওয়া যায় না, এই জন্য আমি ওপরের ভ্যালুটাকে কপি করলাম। এবার 2 টাকা ভাঙতি করার জন্য 2 টাকার কয়েন নেওয়া যায়, আমি কয়টা নিছি? একটা কয়েন নিছি, তাহলে 2 টাকা নিছি। আর কয় টাকা ভাঙতি করা লাগবে? 0 টাকা। তাহলে 0 টাকা ভাঙতি করার জন্য আমার কয়টা কয়েন লাগছে? 0টা। তাহলে আমার টোটাল কতগুলো কয়েন লাগলো? একটা কয়েন। এখন আমার কি একটা কয়েনই কম নাকি ওপরে আরো কম ভ্যালু আছে? ওপরে কিন্তু আমার হচ্ছে কোনো ভ্যালুই নাই, তার মানে একটা কয়েনই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছি কি? স্যার আরেকবার স্যার। আমাদের একটা মিনিট সময় দেন। কিরে ভাই কোথায় প্রেস করতেছি, কই যাচ্ছে ভাই?
ধরেন আমাকে বলছে যে ভাই তুমি আমাকে 5 টাকা ভাঙতি করে দাও, ঠিক আছে? আপনার কাছে 2 টাকার আনলিমিটেড কয়েন আছে, বুঝতে পারলাম কি? 2 টাকার আনলিমিটেড কয়েন আছে। এখন 5 টাকা ভাঙতি করার জন্য আপনি 2 টাকার কয়টা কয়েন নেবেন? স্যার 2টা। একটা। অলওয়েজ আমি কয়টা কয়েন নিব? একটা। তাহলে একটা কয়েন নিলে কয় টাকা হয়? 2 টাকা। বাকি কয় টাকা থাকে? 3 টাকা। 3 টাকা। এখন টেবিল থেকে আপনি জানার চেষ্টা করবেন যে 3 টাকা বানাইতে আপনার কয়টা কয়েন লাগে, এটা আপনি টেবিল থেকে জানবেন অলওয়েজ। ধরেন কথার কথা টেবিল আপনাকে বলল যে 3 টাকা বানাইতে লেটস সে একটা কয়েন লাগে, তাহলে আপনি তার সাথে 2 টাকার কয়টা কয়েন নিছেন? স্যার একটা। একটা। তাহলে আপনার টোটাল কয়টা কয়েন লাগলো 5 টাকা বানাইতে? 2টা। 5 টাকা বানাইতে আমার 2টা কয়েন লাগলো। এখন আমি এই যে 2টা কয়েন নিয়ে 5 টাকা বানাইলাম, বানানোর পর আমি কি চেক করব যে 5 টাকা বানানোর পর ঠিক উপরের ঘরে আমার যে কারেন্ট ভ্যালু আসছে 2, এইটার থেকে ছোট কোনো ভ্যালু আছে কিনা। যদি ছোট ভ্যালু থাকে তাহলে ছোটটাকে লিখবো, আর যদি ছোট কোনো ভ্যালু না থাকে, বড় বা ইম্পসিবল ভ্যালু থাকে, সেই ক্ষেত্রে আমি যেটা পাইছি সেটাই লিখবো। বুঝতে পারছি কি? জি স্যার। আচ্ছা, সেই কনসেপ্টই দেখেন, আমি 2 টাকা ভাঙতি করার জন্য 2 টাকার একটা কয়েন নিছি, আর কয় টাকা ভাঙতি করা লাগে? 0 টাকা। 0 টাকা। 0 টাকা ভাঙতি করার জন্য টেবিল আমাকে বলছে কয়টা কয়েন লাগবে? 0টা কয়েন। তাহলে 2 টাকা বানানোর জন্য আমার টোটাল কয়টা কয়েন লাগলো? একটা। জি স্যার একটা। এখন আমার কি এই একটাই সব থেকে ছোট, নাকি ওপরে আরো ছোট ভ্যালু আছে? ওপরে কিন্তু আমার ছোট কোনো ভ্যালু নাই, তাহলে আমার একই হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু, এই জন্য আমি 1 লিখছি। বুঝতে পারলাম কি? জি স্যার। জি স্যার। এবার 3 টাকা বানানোর জন্য আসেন। 3 টাকা বানানোর জন্য যদি আপনি 2 টাকার একটা কয়েন নেন, আর কয় টাকা ভাঙতি করতে হবে? স্যার 3 আর 1 টাকা স্যার। তাহলে 1 টাকা কি ভাঙতি করা যায়? না স্যার। ইম্পসিবল বলে দিছে। যেহেতু ইম্পসিবল পাইছেন, কোথায় ইম্পসিবল পাইছেন? সেম রোতে এই যে 1 টাকার জায়গায় গিয়ে আপনি ইম্পসিবল পাইছেন, তার মানে আপনি 3 টাকাও ভাঙতি করতে পারবেন না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, 4 টাকার জন্য তাহলে কত হবে হিসাব? স্যার 2 হবে, কিন্তু স্যার হচ্ছে পূর্বের ঘরে স্যার 1 আছে। স্যার এই 1 মানে 2 ঘর আগে 1 আছে, আর হচ্ছে একটা কয়েন নিছি তার জন্য 1, টোটাল 2টা কয়েন। তাহলে 5 টাকার ঘরে কি হবে? ইম্পসিবল, কারণ 2 ঘর আগে ইম্পসিবল আছে। সেম ভাবে 6 টাকা বানানোর জন্য 3টা কয়েন, 7 টাকার জন্য ইম্পসিবল, 8 টাকার জন্য 4টা কয়েন, 9 টাকার ঘরে ইম্পসিবল। দেখেন এতটুকু বুঝছি কিনা? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে স্যার যদি হয় তার জন্য 1 আর পূর্বের ঘরের সাথে যোগ করব। হ্যাঁ, পূর্বের ঘরের সাথে 1 যোগ করবেন, মানে কয়েন সংখ্যক আগের ঘরের সাথে 1 যোগ করবেন, আর না হলে তো ইম্পসিবল লিখেই দিলেন। এই পর্যন্ত আছেন? জি স্যার। আচ্ছা, এবার যেহেতু আমার পরেরটা হচ্ছে 60 টাকার কয়েন, এই জন্য আমি যেটা করলাম 6 টাকা পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হুবহু কপি করে দিলাম। 60 টাকার ঘরের থেকে আমার হিসাব শুরু। তাহলে 60 টাকার একটা কয়েন যদি নেই, 7 ঘর আগে 0 আছে, তাহলে একটা কয়েন দিয়ে 60 টাকা বানানো যায়। ঠিক আছে? জি স্যার। এবার 8 টাকার ঘরে হিসাব করে দেখেন, 8 টাকা বানানোর জন্য 7 ঘর আগে আছে কি? ইম্পসিবল। তার মানে 60 টাকার কয়েন দিয়ে কি 8 টাকা বানানো যাবে? না স্যার। এখন ইম্পসিবল, আর উপরে আছে কত? 4। 4। কোনটা নিব? আমি কি ইম্পসিবল লিখবো না 4 লিখবো? 4 তো নেওয়ার কথা স্যার। 4 নেয়ার কথা। আপনি সবসময় পসিবল ভ্যালু নেবেন এবং চেষ্টা করবেন ছোটটাকে নেয়ার জন্য। যদি আপনার কাছে পসিবল ভ্যালু থাকে তাহলে পসিবল ভ্যালুটাই অ্যান্সার, আর যদি মাল্টিপল পসিবল ভ্যালু থাকে তখন আপনি ছোটটাকে নেবেন। বুঝতে পারছি? মানে স্যার মাল্টিপল বলতে এখানে আছে ইম্পসিবল আর 4। আমরা মাল্টিপল পসিবলের অ্যান্সার দেখবো, একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আসতেছে, সামনে আসছে। মানে পরের রো যখন করবেন তখনই আপনি অ্যান্সারটা পাবেন। তাহলে 9 টাকার ঘরে কত লিখবো বলেন তো? স্যার 2। 2। বাকিদের কারো কোনো কোয়েরি আছে 9 টাকার ঘরে 2 লেখা নিয়ে? ইম্পসিবল পরে 2 হবে স্যার। 2 হবে স্যার। হ্যাঁ, 2 লিখে দিছি তো।
তাহলে 3 টাকার কয়েন নিয়ে হিসাব করার জন্য আমি 1 আর 2 কে উপর থেকে কপি করে লিখে দিলাম। এবার 3 এর ঘরে কত লিখবো? স্যার 1। 1। 4 টাকার ঘরে কত লিখবো? স্যার 0 স্যার। 3 ঘর আগে ইম্পসিবল আছে, তার মানে 3 টাকার কয়েন নিয়ে বানানো যায় না, কিন্তু উপরে কি আছে? 2 আছে স্যার। তাহলে আমি কত লিখবো এখানে? 2। 2। 5 টাকার ঘরে কত লিখবো? স্যার এখানে আছে, তাহলে স্যার 1 লিখবেন না? 1 লিখবো না 2 লিখবো? স্যার এখানে তো 1 আছে স্যার, কিন্তু স্যার উপরে ইম্পসিবল আছে, সেই হিসেবে স্যার 1 তো 3 ঘর আগে আছে, মানে আমি 5 টাকা বানানোর জন্য 3 টাকার একটা কয়েন নিছি। 3 টাকার একটা কয়েন কিন্তু আমি নিছি, আর কয় টাকা থাকে? 2 টাকা। 2 টাকা বানাইতে কয়টা কয়েন লাগে? একটা। আর 3 টাকার একটা কয়েন নিছেন না? জি স্যার, মোট টোটাল কয়টা কয়েন নিছেন? 2টা স্যার। তাহলে আমরা না বললাম একটু আগে যে কয়েন সংখ্যক আগের ঘরের সাথে 1 যোগ করতে হবে। তাহলে 2 এবং ইম্পসিবলের মধ্যে 2 হচ্ছে ছোট, এই জন্য আমি 2 কে লিখছি। এবার 6 টাকার জন্য হিসাব করেন, 6 টাকার ঘরের জন্য কয়টা কয়েন লাগবে আপনার? স্যার 1 যোগ 1 2 হবে স্যার। 2টা কয়েন। এবার দেখেন আপনার 3 টাকার কয়েন নিয়ে 2টা কয়েন লাগে, আর উপরে আছে কত? 3। তাহলে আপনার কাছে কয়টা পসিবল ভ্যালু আছে এখন? 2টা। একটা হচ্ছে 2 টাকা দিয়ে, আর 2টা কয়েন দিয়ে, আরেকটা হচ্ছে 3টা কয়েন দিয়ে। তাহলে আপনি কোনটা নেবেন? ছোটটাকে নেবেন। এই জন্য বলছিলাম যখন আপনি মাল্টিপল পসিবল ভ্যালু পাবেন তখন আপনি মিনিমামটাকে নেবেন, আর যদি পসিবল ভ্যালু পান তাহলে পসিবল ভ্যালুটাকেই নেবেন। মানে ইম্পসিবল এবং পসিবল এই দুটার মধ্যে সবসময় পসিবল ভ্যালুকে চুজ করবেন, আর মাল্টিপল পসিবল আসলে তখন হচ্ছে মিনিমামটাকে নেবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। এবার দেখেন 60 টাকা বানানোর জন্য যদি আমি চিন্তা করি, 3 টাকার একটা কয়েন নিলে 4 টাকা বানাইতে লাগে 2টা কয়েন, তাহলে 3টা কয়েন দিয়ে কিন্তু 60 টাকা বানানো যায়। কিন্তু আমার উপরে কি আছে? ছোট আছে, তাহলে আমি 3টা কয়েন লিখবো নাকি উপরে এক কপি করে আনবো? উপরে উপরের একে, কারণ আমাকে বলছে যে মাল্টিপল পসিবল হইলে মিনিমামটাকে নাও। এবার 8 টাকার জন্য চিন্তা করেন, কয়টা কয়েন লাগবে? স্যার 2টা। 3টা? 2টা। 3টা স্যার। 3 ঘর আগে হচ্ছে 2 আছে, 3 ঘর আগে যেটা থাকবে তার সাথে 2 যোগ করো, তাহলে 9 এর জন্য কয়টা? 3টা স্যার। 2টা স্যার, 2টা। 9 এর জন্য 2টা, কারণ 2 হচ্ছে উপরেরটা ছোট। 3টা অ্যান্সার ঠিক আছে যে 3টা কয়েন লাগে, কিন্তু 3 আর 2 এর মধ্যে 2 ছোট, তাহলে আমি 2 কে নিব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। দেখেন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? নাই স্যার। লাস্টের ঘর করতে হবে না পারবেন? কমপ্লিট করাই দিন। সো আমি হচ্ছে এখান থেকে আপনার 4 পর্যন্ত কপি করলাম, কপি করে হচ্ছে নিয়ে নিলাম। 5 টাকার জন্য ঠিক 5 ঘর আগে 0 আর 1 1 1 আর 2 এর মধ্যে 1 হচ্ছে ছোট। 6 টাকার জন্য আমার হচ্ছে এখানে ইম্পসিবল আসে, তাহলে আমি উপরের 2টাকে কপি করে নিলাম। 60 টাকার জন্য আমার হচ্ছে 5 ঘর আগে আছে 1 আর 1 এ 2, বাট আমি উপরের একটাকে নিলাম। 8 টাকার জন্য 1 2 3 4 5 ঘর আছে 1, তাহলে 2টা কয়েন হয়, তাহলে আমি অবশ্যই 2 নিব। 9 টাকার জন্য 5 ঘর আগে আছে 2, তার সাথে 1 যোগ করলে হয় 3, কিন্তু উপরে আছে 2, তাহলে আমি উপরেরটাকে নিব। দেখেন বুঝি নাই বা অন্য কোনো সমস্যা আছে কিনা? স্যার বুঝতে পারছি স্যার। এমন কি প্রশ্ন আসতে পারে যে কোন কোন পয়েন্ট মিলে এটা হয়েছে এবং এটা কিভাবে দেখাবো? আসতেই পারে, যদি এরকম প্রশ্ন দেয়া হয়। আসতে পারে না কেন? না আসতে পারে তো কোনো কারণ নেই। ওটা তাহলে কিভাবে দেখাবো স্যার? এখন আমরা ক্লাসে যখন বলছিলাম তখন আমরা বলছিলাম হচ্ছে অ্যারো চিহ্ন দিব। যেমন এই যে আপনি এই 2 টাকা কয়েন কই থেকে পাইছেন? 5 টাকার কয়েন নিয়ে, তাহলে আপনি কর্নার থেকে একটা অ্যারো দিবেন। আর যদি উপর থেকে নামান তাহলে উপরের দিক থেকে অ্যারো দিবেন। যখন আপনি কর্নারের অ্যারো পাবেন তার মানে এই রোয়ের কয়েনটাকে আপনি নিছেন, আর যদি উপরের দিকে থেকে অ্যারো পান তাহলে ওইটা কোন জায়গা থেকে নিছেন? উপরের ঘর থেকে নিছেন। তাহলে যেই ঘরে আপনি মানে ব্যাকট্র্যাক করবেন এরকম করে যে এই 2 টাকা এই ঘর থেকে আসছে, এই 2 টাকা এই ঘর থেকে আসছে, তাহলে এই 2টা কয়েন কোন জায়গা থেকে আসছে? কর্নার থেকে আসছে। তাহলে কোন কর্নার? 7 টাকার কর্নার। তাহলে 7 টাকার একটা কয়েন নিছেন। তাহলে 7 টাকার একটা কয়েন নেয়ার পর এই ঘরটা থেকে আপনি কোন দিকে যাবেন? বামে 7 ঘর যাবেন। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। এই এক কোথা থেকে আসছে? উপর থেকে আসছে। এই এক কোন জায়গা থেকে আসছে? কর্নার থেকে আসছে। এটা কয় টাকার কয়েনের ঘর? 2 টাকার কয়েনের ঘর। তাহলে 2 ঘর কর্নারে মানে বামে যান। তাহলে 2 ঘর বামে গেলে আমি হচ্ছে 0 পাইছি। যেহেতু আমি 0তম কলাম বা 0তম রোতে আসছি,
তাহলে হচ্ছে আমার এখানেই কাজ শেষ। তাহলে 7 টাকার কয়েন আর 2 টাকার কয়েন, এই 2টা কয়েন নিয়ে আমি 9 টাকা বানাইছি। এই অ্যারো সিম্বল গুলা মানে ভালো করে দিলে আপনার হচ্ছে কয়েনের ভ্যালুটা সহজে বের করা যাবে। স্যার একদম ক্লিয়ার। স্যার তাহলে মূলত কয়েন সর্টেড থাকুক আর না থাকুক, কিন্তু প্রসেস আমাদের সেমই থাকবে। হ্যাঁ, প্রসেস সেমই। ওকে স্যার, ক্লিয়ার। ঠিক আছে, আর কি? মানে এটা হয়তো আপনাদের ক্লাসে পড়াইলে 5 থেকে 10 মিনিট লাগতো। যাই হোক, ব্যাপার না। আর কি আছে বলেন? স্যার বেলমন্ট ফোর্ড অ্যালগরিদমটা স্যার। বেলম্যানফোর্ড অ্যালগরিদমে কি সমস্যা? স্যার এটা বুঝতেছি না স্যার, মানে হচ্ছে না স্যার। কি বলেন, কি বুঝেন না? এত এত কঠিন কি আছে বেলম্যানফোর্ড অ্যালগরিদমে? দুনিয়ার স্যার একটু হ্যাঁ। যদি আরেকবার রিকল করতেন একটু, মানে শর্টকাট। বেলম্যানফোর্ড হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ অ্যালগরিদম না? কেন হচ্ছে এই অ্যালগরিদম নিয়ে আপনারা প্যাচকায়া যাচ্ছেন বলেন তো? এই সিম্বল দিয়ে দেখাবো। চলেন আমরা আপনাদেরকে স্যার ওই সামার 25 এর একটা দেখাবেন স্যার। দেন, আমার কোশ্চেন দেন। কোশ্চেন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। সলিউশন দিতেছি। আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, আপনি স্ক্রিন শেয়ার বা হচ্ছে আপনার ইমেজটা আপনি হচ্ছে আমাকে কোনোভাবে শেয়ার করতে পারেন। স্যার টেলিগ্রামে দেই। দেন স্যার দিয়েছি স্যার। রান চেকিং। এটা বেলম্যানফোর্ডের অ্যালগরিদম কি লাস্টেরটা? স্যার 2 এর বি নাম্বারটা স্যার। কতর বি? স্যার 2 এর বি। 2 এর বি, 2 কই? আচ্ছা 2 এর বি, ওকে। চলেন আমরা হচ্ছে এই গ্রাফটি আপনাদেরকে ড্রয়িং করে দেখানোর চেষ্টা করি। আমি তো অনলাইন হোয়াইটবোর্ড কেটে দিছি না, ব্যাক করতে থাকি। Yes, we are back on whiteboard. এই 2 এর বিটে বেলম্যানফোর্ড আসছে? স্যার এটা বেলমন্ট ফোর্ড না, মনে তো হয় না। বেলম্যানফোর্ড আসতে হলে আপনার গ্রাফের ওয়েট দিতে হবে না? গ্রাফের ওয়েট না দেয়া থাকলে আপনি বেলম্যানফোর্ড করতে পারবেন বলেন তো? স্যার তাহলে হচ্ছে স্যার নিচের দিকে মনে হয় স্যার। দাঁড়ান চেক করতে। স্যার লাস্টেরটা স্যার, ওই সি নাম্বারটা স্যার। এই কেমন তর ব্যবহার। স্যার 2 নাম্বারটা নিয়ে একটা প্রশ্ন ছিল তো স্যার, এই জন্য আর কি স্যার লিখে রাখছিলাম। ও 2 এর বি নিয়ে কি কোশ্চেন আছে বলেন, সলভ করে যাই। স্যার 2 এর বি স্যার কোশ্চেনটা স্যার এখানে স্যার এখানে হচ্ছে আমি এটা বলতে স্যার স্ট্রংলি গ্রাফের কথা বলছি মনে হয়। স্ট্রংলি কানেক্টেড কমপ্লিট 2 এর বিতে আমি তো দেখতেছি ডিএফএস এর কথা বলছি, আপনি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কই থেকে পাইছেন? এখানে বলছে যে she starts exploring her friend circle by checking her direct friends, মানে আমি আমার ডিরেক্ট ফ্রেন্ডকে আগে চেক করি, তারপরে কি বলছে দেন হার ফ্রেন্ডস এন্ড সো অন। আচ্ছা এখানে বিএফএস এর কথা বলছে। সো হি কন্টিনিউস টু গো ডিপার ইনটু ইচ কানেকশন বিফোর কামিং ব্যাক এন্ড চেকিং আদার্স। সো এখানে হচ্ছে আপনার মানে গল্পটা একটু কনফিউজ করে দিছে। আপনাকে আসলে হচ্ছে বুঝতে হবে যে এখানে আপনি কোন ট্রাভার্সাল করবেন। আপনি কি বিএফএস মানে ব্রেড ফার্স্ট ট্রাভার্সাল করবেন নাকি ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল করবেন? সো এখানে যদি বলে যে সে তার ইমিডিয়েট যারা ফ্রেন্ড আছে তাদের সবার কাছে আগে যায়, দেন হচ্ছে তাদের ইমিডিয়েট ফ্রেন্ডের কাছে যায়, তাহলে হচ্ছে বিএফএস হইতো। বাট এখানে যেহেতু বলে দিছে যে তার সাথে প্রথম কানেক্টেড যে ফ্রেন্ডটা তার কাছে যায়, সেই ফ্রেন্ডের আবার যে বন্ধু তার সাথে কানেক্টেড দেন সে তার কাছে যায়, এটা কার আচরণ? এটা হচ্ছে ডিএফএস এর আচরণ।
আমি ক্লিয়ারলি বলতেছি বা আপনারা বুঝতেছেন কি আমি জানি না, লিখে দিচ্ছি ডিএফএস, ডি এফ এন্ড দেন এস। ঠিক আছে, জি স্যার। এখানে আপনাকে ডিএফএস ইমপ্লিমেন্ট করলে কাজ শেষ। স্যার আপনারা ওইটাই করেন স্যার, নাহলে আমার কোনটা? যেটা শেয়ার করছিলেন কিংবা স্যার এটা স্যার এটা লাস্টেরটা যেটা স্যার এটা হচ্ছে এলিমেন্টন স্যার। দাঁড়ান, আপনার গ্রাফ আঁকার বিষয় তো, কিন্তু আমি বুঝতেছি এই লেখাগুলা যাচ্ছে না কেন। যাই হোক, চলেন দেখি রিলোড করে লেখাগুলা যায় কিনা। আপনার এখানে বেলমেনফোর্ড হচ্ছে 3 বি দিয়ে পসিবল, 3 সি দিয়ে পসিবল, লাস্টেরটা। বাট 3 সি দিয়ে মনে হয় আপনাদেরকে করতে বলছে। জি স্যার। নিউ হোয়াইট বোর্ড নেওয়ার কোনো অপশন নাই? স্যার আমার কাছে একটা ইয়ে আছে স্যার, ওটাতে মনে হয় হবে স্যার, ওটা কি পাঠাবো? আরে হোয়াইট বোর্ড তো আরেকটা নিলেও হয়, মানে যাই হোক দাঁড়ান। আচ্ছা, এত কিছু তো প্যারা নেওয়ার দরকার নেই, তাই না? স্যার আমি একটা দিচ্ছিলাম, ওটাতে মনে হয় করতে পারবেন স্যার। আপনি আমাকে টেলিগ্রামে দিলে লাভ নাই, আপনার টেলিগ্রাম দেখে দেখে আমার এখানে ড্রয়িং করতে হবে, কারণ এই পিসিতে টেলিগ্রাম নাই। আমার পিসি আপাতত ডাক্তারখানায়, এটা ধারের পিস। দেখ, আমি আপনার সাথে কথা বলে লিখতেছি অনলাইন টেলিগ্রাম, কি হবে না। ব্রেইন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আবার কি মিরতেই আসছে? নাইস। ধরেন টিউটোরিয়াল পয়েন্টসের হোয়াইট বোর্ডে যাই, ভালো জিনিস। আমি একটু ড্রয়িং করার চেষ্টা করে দেখি পারি কিনা। এখানে একটা ছিল, এই ক্রম একটা ছিল, এখানে আর একটা ছিল। স্যার ওইটা মনে হয় স্যার ওই যে স্ন্যাপের টুল দিয়ে কেটে নিয়ে ওখানে আমার করা যেত স্যার, এডিট করা যেত, লেখা যেত উপরে কি ওই পিকচারটার উপরে স্যার, স্ক্রিনশট নিয়ে স্যার তার উপর মনে হয় দাগাতে পারতেন স্যার। তো আপনার এই আমার মোবাইল থেকে আপনার এই ছবি আমি এই পিসিতে আনবো কেমনে? স্যার ওই যে ডিআইইউ ইয়া থেকে স্যার, ওয়েবসাইট থেকে কোশ্চেনটা ইয়ে করতে পারতেন স্যার। আমার ড্রয়িং করা শেষ, সমস্যা নেই, we are almost done. ধৈর্য যেহেতু ধরছেন, আরো 1-2 মিনিট ধরেন। ওকে স্যার। খুব বেশি প্যারা হওয়া উচিত না। দেন এখানে 8-2টা ডায়াগ্রাম দিছে, একটা এরকম, একটা হচ্ছে এরকম। ওকে, সো আমার এখানে নাম দিছে ওনারা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ডি, এটা হচ্ছে ই, and this one is F. ওকে, দেন এখানে তারা হচ্ছে কিছু পজিটিভ নেগেটিভ ভ্যালু দিছে, ওইটা আমার জন্য আপাতত ম্যাটার করতেছে না, আমি হচ্ছে এটা একটু পরে আপনাদেরকে আবার বলে দিচ্ছি। সো যেহেতু এটা একটা ডিরেক্টেড গ্রাফ, এটা আমার জন্য হচ্ছে বেটার। এখানে সবার প্রথমে আমার কাজ হচ্ছে যে এই ডিরেক্টেড গ্রাফের যতগুলা এইজ আছে সবগুলা এইজকে আমি হচ্ছে নোট ডাউন করব। তাহলে আমি যদি এই গ্রাফের এজ গুলাকে নোট ডাউন করতে চাই, এখানে আবার স্টিকি নোটস নাই, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমি কি কি করতে পারি? এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, তাই না? আমি একটু আমার ডকে ফেরত যাচ্ছি।
ডকে ফেরত গিয়ে আমি হচ্ছে জাস্ট এ থেকে হচ্ছে বি আসে একটা, এ থেকে সি আসে একটা, এ থেকে ডি আসে একটা, এরকম একটা এজ আমার ছিল। এরপরে বাকি এজ গুলোকে যদি আমি লেখার চেষ্টা করি, এ স্যার থেকে জি বলেন, সি থেকে বি, ডি থেকে সি, সি থেকে বি আসে একটা, দেন হচ্ছে আমার ডি থেকে সি, থেকে একটা আছে হচ্ছে সি, সি থেকে ই, এরপরে আমার আছে হচ্ছে বি থেকে ই, সি থেকে ই আর ডি থেকে এফ। তারপরে হচ্ছে সি থেকে ই। আচ্ছা আমি এগুলাকে এভাবে লিখি, তাহলে আমার জন্য হচ্ছে সুবিধা হবে। যে এই লেখার কোনো সিকোয়েন্স নাই, হ্যাঁ মানে আমাকে কি আসলে স্যার কোনো ফর্মুলা ফলো করে লিখতে হবে না? আপনি জাস্ট আপনার মতো করে লিখলেই হবে, আগে পরে ম্যাটার করে না, জাস্ট হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে আপনি সবগুলা লিখছেন। তাহলে আমরা সি থেকে ই লিখছি, এরপর হচ্ছে ডি থেকে একটা আছে এফ, এন্ড লাস্টলি আপনার একটা আছে হচ্ছে ডি থেকে এফ, আর লাস্টলি আরেকটা আছে হচ্ছে আপনার কাছে ই থেকে ই এফ। থেকে এফ। তাহলে ই থেকে আমার হচ্ছে এফ। এই হচ্ছে আমার মোটামুটি 9টা এজ আমার গিভেন গ্রাফে। এই গ্রাফটাকে যদি আমরা চিন্তা করি, এই গ্রাফের মধ্যে আমাদের এরকম 9টা এজ ছিল আর কি। সো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা এজ আছে। এর মধ্যে আপনার কিছু নেগেটিভ ভ্যালু আছে, ওয়েট দেয়া আছে কিছু নেগেটিভ, এখানে দেয়া আছে হচ্ছে 6, এখানে দেয়া আছে হচ্ছে আপনার স্যার 4, 4, এখানে দেয়া আছে হচ্ছে 5, এখানে দেয়া আছে হচ্ছে -2, এটার মধ্যে দেয়া আছে আবার আরো -2, দেন এটার মধ্যে দেয়া আছে হচ্ছে -1, এই জায়গায় দেয়া আছে 3, এইটার মধ্যে দেয়া আছে হচ্ছে 3, এন্ড এই ভ্যালুটার মধ্যে দেয়া আছে হচ্ছে -1। এই হচ্ছে আমার ভ্যালুগুলো দেয়া। তো এখানে যেহেতু আমার টোটাল ভার্টেক্স হচ্ছে 6টা, তাহলে আমি যে টেবিলটা বানাবো সেই টেবিলটার কথা যদি আমি চিন্তা করি, দিয়ে যাই, এখানে আমি একটা টেবিল ইনসার্ট করতেছি। there should be insert table, যেহেতু আমার 6টা ভার্টেক্স আছে, আমাকে খুব বেশি হলে 6টা রিল্যাক্সেশন করতে হবে। সো আমি এখানে 6/7 হচ্ছে একটা 8-এর একটা নিচ্ছি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য। সো এখানে এটা হচ্ছে এ, দেন বি সি ডি ই এন্ড এফ, এই 6টা হচ্ছে আমার ভার্টেক্স, ঠিক আছে? এই আমি চাইলে এটাকে আরেকটু ছোট করে আনতে পারি আর সুবিধার জন্য। তার কোনো কথা হইলো? টেবিল প্রপার্টি সেট করলেই হয়। টেবিল অপশনস, কলাম ওয়াই, I think this size is good enough for us. সো আমরা যদি এখানে সোর্স ভার্টেক্সটাকে এ ধরে নেই, আমার এখানে কি কোথাও সোর্স ভার্টেক্স বলে দিছে এ? হ্যাঁ এখানে বলে দিছে এ হচ্ছে সোর্স ভার্টেক্স। সো আমাদের এখানে সোর্স ভার্টেক্স হচ্ছে শুধুমাত্র 0 থেকে শুরু হবে, বাকি সবাই হচ্ছে ইনিশিয়ালি ইনফিনিটি থাকবে। মানে ডিসটেন্সটা যদি আমরা চিন্তা করি যে এ থেকে বাকিদের ডিসটেন্স কত, যেহেতু এ থেকে বাকিদের ডিসটেন্স আমি এখনো ক্যালকুলেট করি নাই, তাহলে এ থেকে বাকি সবার ডিসটেন্স হচ্ছে ইনফিনিটি, তাহলে এখানে আমি 0 লিখলাম। আর
বাকি সবাই হচ্ছে আমার কাছ থেকে এখনো ইনফিনিটি পরিমাণ দূরত্বে আছে। ওকে, দেখেন এই পর্যন্ত কি বুঝতে পারছি? জি স্যার। সো এবার আমি যদি এই গ্রাফটাতে যাই, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে সোর্স ভার্টেক্সের ডিসটেন্স হচ্ছে 0। তাহলে 0 থেকে আমি যেখানে যেখানে যেতে পারবো তাদের ওয়েটটা আপডেট হবে, বাকি কারো ওয়েট কিন্তু আপডেট হবে না। কেন? কারণ বি থেকে কিন্তু আপনি ইতে যাওয়ার ডিসটেন্স যদি ক্যালকুলেট করতে চান, বি এর কারেন্ট ডিসটেন্স কিন্তু হচ্ছে মানে বি এর কারেন্ট ভ্যালু কিন্তু হচ্ছে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে -1 দিয়ে কিন্তু যদি আপনি ইতে যান, তাহলে এটা কিন্তু ইনফিনিটি থেকে বেশি কিছু আসবে না। আসবে স্যার ইনফিনিটি কেন বলে স্যার? ওখানে 6a হওয়ার কথা না স্যার। না। আপনার আমরা যেটা বলতেছি এটা হচ্ছে, আমরা এটাকে বলি হচ্ছে একটা রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন মানে কি, যে এই ভ্যালুটা, কারেন্ট যে ভ্যালুটা, আপনি এই ভ্যালুর সাপেক্ষে এই মানে আমার যে প্রথম রোয়ের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর সাপেক্ষে আপনি এই প্রত্যেকটা এজকে এক্সিকিউট করবেন। আপনার টোটাল যে 9টা এজ আপনি লিখছেন, এই 9টা এজকে আপনি এক্সিকিউট করবেন কোন ভ্যালুর সাপেক্ষে? কারেন্ট রোয়ের ভ্যালুর সাপেক্ষে। আপনি কিন্তু আপডেটেড ভ্যালুর সাপেক্ষে করতেছেন না। আপডেটেড ভ্যালু আপনি কখন লিখবেন? যখন এই 9টা রো মানে এজ এক্সিকিউট করা শেষ হয়ে যাবে, তখন গিয়ে হচ্ছে আপনি ভ্যালুগুলাকে নিচের টেবিলে আপডেট করবেন। আমি কি বুঝাইতে পারছি? মানে স্যার সবগুলো একবার ভিজিটেড হওয়ার পরে আপডেট করব। হ্যাঁ, মানে এজ এক্সিকিউট করার পরে আপডেট করবেন। তাহলে দেখেন, আমি যদি এ থেকে বি তে যাই, তাহলে আপডেটেড কস্ট 6 হতে পারতো, 6 কিন্তু হয় নাই, 6 হতে পারতো, ঠিক আছে। এ থেকে যদি সি তে যাই, কস্ট 4 হতে পারে, হয় নাই কিন্তু, এটা কিন্তু এখনো ইনফিনিটি আছে। এ থেকে যদি ডি তে যাই, কস্ট 5 হতে পারে, কিন্তু এখনো আছে হচ্ছে ইনফিনিটি। এরপরে যখন আপনি বি থেকে ই তে যাবেন, বি এর কারেন্ট কস্ট কিন্তু ইনফিনিটি -1, তাহলে এটা কিন্তু আপডেট হচ্ছে না। বুঝতে পারছি? এই জিনিসটা কি বুঝাইতে পারছি নাকি এখনো কনফিউজড? জি স্যার। মানে স্যার যখন হচ্ছে আমি ইতে যাব তখন বি আপডেট হবে। আমি যখন এই টেবিলে আপডেট লিখবো, ধরেন আমি এখন এখানে এ থেকে মানে এ থেকে কষ্ট আমার 0 ছিল, এ থেকে বিতে গেলে আমার আসলো 6, এ থেকে সিতে গেলে আমার আসলো হচ্ছে 4, আর এ থেকে ডিতে গেলে আমার আসছে কত? 5। এইটা আসছে 5। এরপরে আমার কিন্তু ওই যে বাকি যে ভ্যালুগুলা, সি থেকে বিতে যাওয়া, ডি থেকে সিতে যাওয়া, এগুলা কিন্তু এখনো আপডেট হয় নাই। কেন? আপনি যদি চিন্তা করেন যে সি থেকে আপনি কোথায় যাচ্ছেন, বিতে যাচ্ছেন, সি এর কস্ট হচ্ছে কারেন্ট ইনফিনিটি, কারণ আপনি এই যে এই রোটাতে এখনো আছেন, ঠিক আছে। তাহলে সি এর কস্ট হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি দিয়ে আপনি সি থেকে বিতে যাবেন, তাহলে সি থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে -2, ইনফিনিটি -2। তাহলে আপনার কি ভ্যালু আপডেট হবে? না স্যার। তো ওই হিসেবে আপনার হচ্ছে এই ভ্যালুগুলো এখনো ইনফিনিটি থাকবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এইবার যখন আপনি আবার নতুন করে এই রো এর জন্য রিল্যাক্সেশন করতে চাইবেন, এখন কিন্তু হচ্ছে আপনি করতে পারেন যে আচ্ছা এখন আমার বি এর ভ্যালু হচ্ছে, এখন আর আমার বি এর ভ্যালু ইনফিনিটি না, আমার এখন বি এর ভ্যালু হচ্ছে 6, আমার এখন সি এর ভ্যালু হচ্ছে 4, আমার এখন ডি এর ভ্যালু হচ্ছে 5। আমি যদি এখন আবার এক্সিকিউট করার চেষ্টা করি, যে আমাকে কি বলছে, এ থেকে বি, এ থেকে বি হচ্ছে আপনার 6ই থাকে, দেখেন আমার কাছে 6ই আছে, আপডেট হবে না। এ থেকে সি আমার হচ্ছে 4ই আছে, আপডেট করার কিছু নাই। এ থেকে ডি আমার কাছে এটাও আপডেট করার কিছু নাই, 5 হবে, 5ই আছে আমার কাছে। এরপর এবার হচ্ছে আপনি সি থেকে বিতে যেতে চাচ্ছেন, তাহলে সি এর কস্ট হচ্ছে 4, আর যাওয়ার জন্য কস্ট হচ্ছে -2, তাহলে আপনার টোটাল কস্ট কত আসতেছে? টোটাল কস্ট আসছে 2। তাহলে এটা কিন্তু আপনার আপডেট হচ্ছে, আপডেট হয়ে বি এর ভ্যালু কত হচ্ছে? বি এর ভ্যালু হচ্ছে আপনার 2, ঠিক আছে। এখনো কিন্তু আপডেট হয় নাই, আপডেট হবে, মানে টেবিলে আপনি আপডেট করে রাখতেছেন। দেন বি থেকে সি এর পরে আপনার রিল্যাক্সেশন অনুযায়ী আপনার হচ্ছে আর কি ডাটা ছিল, ডি থেকে সি। এবার ডি থেকে সিতে যাওয়ার চেষ্টা করেন, তাহলে 5 দিয়ে আপনি সিতে যাচ্ছেন, 5 - 2 কত আসছে? সি এর কস্ট 3, তাহলে সি এর কস্ট আপনার আপডেট হচ্ছে কত আসতেছে এখানে? 3, ঠিক আছে। তারপরে বি থেকে ই, এখন যদি বি থেকে ই তে যান, বি এর কস্ট হচ্ছে 6 - 1, ই এর কস্ট কত আসবে? 5, তাহলে ই এর কাছে আপনার কস্ট আসতেছে হচ্ছে 5। এরপরে আপনি যাচ্ছেন সি থেকে ই, তাহলে সি থেকে যদি এইতে যান, এটা হচ্ছে 4, আর যাওয়ার জন্য হচ্ছে 3, কত আসতেছে? 7,
তাহলে এখন আপনি এক্সিস্টিং লিখে রাখছেন 5, আপনার আপডেট আসছে 7, আপডেটটা লিখবেন না ছোটটা রাখবেন? স্যার ছোটটা রাখবো, ছোটটা আমার হচ্ছে রাখবো। মিনিমাম কস্ট বের করতে বলছে, তো আমি সবসময় ছোটটা রাখবো। তাহলে আমি 7 এখানে লিখলাম না। তারপর হচ্ছে ডি থেকে এফ, এখন ডি থেকে যদি এফ এ যাই 5 আর হচ্ছে যাওয়ার কষ্ট হচ্ছে -1, তাহলে কত আসতেছে 4। তাহলে এফ এর ঘরে আপনি 4 লেখেন, তাহলে এফ এর ঘরে আমি লিখলাম হচ্ছে 4। এরপরে আছে ই থেকে এফ, তাহলে ই এর কস্ট কিন্তু এখনো আমার ইনফিনিটি, ই এর কস্ট কিন্তু এখন আমি আপডেট করি নাই, আমি পরে রিল্যাক্সেশনে আপডেট করব। তাহলে ই থেকে এফ এ যাওয়ার কস্ট হচ্ছে আমার কোনো কিছু আপডেট হবে না, ইনফিনিটি থাকবে। বুঝতে পারছি? এই পর্যন্ত কি বুঝতে পারছেন? স্যার লাস্টেরটা আরেকবার স্যার, এটা 4। আপনার এই মানে রিল্যাক্সেশনে এই যে এখানে দেখেন আপনি এই টেবিলের ভ্যালুগুলো ধরে কিন্তু রিল্যাক্স করতেছেন, মানে আপনি এখন ফার্স্ট রিল্যাক্সেশনের ভ্যালুগুলো ধরে সেকেন্ড রিল্যাক্সেশন করতেছেন। রিল্যাক্সেশন মানে হচ্ছে আপনার সবগুলা এজ কে এক্সিকিউট করা, সবগুলা এজ কে একবার এক্সিকিউট করার প্রসেসটাকে আমরা বলি রিল্যাক্সেশন। তাহলে আপনি মানে ফার্স্ট রিল্যাক্সেশন করে ফেলছেন, এখন ফার্স্ট রিল্যাক্সেশনের ভ্যালুগুলোর উপর বেস করে আপনি হচ্ছে সেকেন্ড রিল্যাক্সেশন করতে চাচ্ছেন। তাহলে ফার্স্ট রিল্যাক্সেশন আপনি কোন এজটাকে এক্সিকিউট করতে যাচ্ছেন? ই থেকে এফ। ই এর কারেন্ট কস্ট কত? স্যার ইনফিনিটি। ইনফিনিটি। এখন ইনফিনিটি থেকে আপনি হচ্ছে কত কস্ট দিয়ে যেতে যাচ্ছেন? 3 কস্ট দিয়ে এফ এ যেতে যাচ্ছেন, তাহলে ইনফিনিটি থেকে কম আসবে? না স্যার কম আসবে স্যার। আমার ই থেকে এফ এর জন্য কিন্তু কোনো ভ্যালু আপডেট হয় নাই, হয় না যেগুলো আপডেট হয় সেগুলো আগের কোনো একটার জন্য আপডেট হয়েছে, ই থেকে এফ এ যাওয়ার জন্য কোনো ভ্যালু আপডেট হচ্ছে না। বুঝতে পারছি? জি স্যার। এবার যেই ঘরগুলো আপনার ফাঁকা আছে সেই ঘরগুলো জাস্ট আগের ভ্যালুগুলো দিয়ে ফিল আপ করে দেন, তাইলেই কাজ শেষ। এটা হচ্ছে আপনার সেকেন্ড রিল্যাক্সেশন আপনি করলেন, এবং আপনি দেখতেছেন যে এই জায়গাও কিন্তু আপনার ভ্যালু চেঞ্জ হয়েছে। তাহলে এইবার এই ভ্যালুগুলোর উপর বেস করে আপনি আবার এই প্রথম থেকে সবগুলো এজ কে এক্সিকিউট করার চেষ্টা করবেন। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এ থেকে বি তে যাওয়ার কস্ট হচ্ছে কত? 6, কিন্তু বি এর কারেন্ট কস্ট কত আছে? 2, তাহলে কি আপনি আপডেট করবেন? না স্যার ছোটটা রাখবো। এ থেকে সি তে যাওয়ার কস্ট হচ্ছে 4, আপনার কারেন্ট কস্ট আছে 3, আপনি কি তাহলে আপডেট করবেন? না করব স্যার। না। এ থেকে ডি তে যাওয়ার কষ্ট হচ্ছে 5, আপনার কারেন্ট কষ্ট আছে হচ্ছে 5, তাহলে আপনার এখানে আপডেট করার কিছু নাই। তাহলে প্রথম 3টা শেষ। এরপরে সি থেকে বি, তাহলে সি এর কারেন্ট কস্ট কত? 3, তাহলে আপনি সি থেকে বি তে যেতে যাচ্ছেন, এটা কিন্তু এখন আর কারেন্ট কস্ট না, এখন কারেন্ট কস্ট কিন্তু হচ্ছে আপনার 3। তাহলে 3 - 2 কত হইলো? স্যার 1। কার ভ্যালু 1? বি এর ভ্যালু। তাহলে বি এর ভ্যালু কি আপডেট হচ্ছে? জি স্যার হচ্ছে 1 হচ্ছে। তারপরে ডি থেকে সি, ডি এর ভ্যালু হচ্ছে 5, ডি এর ভ্যালু 5, সি তে যেতে যাচ্ছেন 5 - 2 3, সি এর ভ্যালু আপডেট হয়, কারেন্ট ভ্যালু কিন্তু 3ই আছে, তাহলে আপডেট ভ্যালু আপডেট হবে। না স্যার। তারপরে বি থেকে ই, তাহলে বি এর কারেন্ট ভ্যালুর জন্য কত ছিল আমাদের? 2, তাহলে বি থেকে আমি ই তে যেতে চাই, 2 - 1 কত হইলো? 1। ই এর কারেন্ট ভ্যালু কত আছে? 5, তাহলে আমি কত লিখবো? 1 লিখবো স্যার। তাহলে আমি 1 লিখবো। তারপর হচ্ছে আমার সি থেকে ই, সি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 থেকে আমি যেতে চাই 3 আর 3 6, আমার কারেন্ট ভ্যালু আছে কত? 5। এই যে এইটা কারেন্ট ভ্যালু বা এই আপডেটেড ভ্যালু হচ্ছে 1। আপনি 6 এর চিন্তা করেন বা হচ্ছে আপডেটেড ভ্যালু চিন্তা করেন, দুইটাই কিন্তু বড়, সো আপনার এখানে আপডেট করার দরকার হচ্ছে না। এরপর আসতেছে হচ্ছে ডি থেকে এফ, ডি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 আর -1 4, এফ এর কারেন্ট ভ্যালু কত আছে? 4, আপডেট করার কিছু নাই। তারপরে ই থেকে এফ, ই এর কারেন্ট ভ্যালু হচ্ছে 5, 5 আর 3 8, আর কারেন্ট এফ এর ভ্যালু কত আছে? 4, তাহলে আপডেট করব? না স্যার। করব না। তাহলে যেগুলো আপডেট করি নাই সেগুলো হচ্ছে আমি আগের ভ্যালু দিয়ে ফিল আপ করে দেই। তাহলে এখানে 0, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4। তাহলে দেখেন এইখানেও কিন্তু আমার অ্যাটলিস্ট একটা ভ্যালু আপডেট হয়েছে, তাহলে আমাকে রিল্যাক্সেশন কন্টিনিউ করতে হবে। এখানে যদিও দুইটা ভ্যালু আপডেট হয়েছে, এই ঘর একটা এই ঘর একটা, তাহলে আমি রিল্যাক্সেশন কন্টিনিউ করব। তাহলে এই ভ্যালুগুলো ধরে আবার রিল্যাক্সেশন কন্টিনিউ করেন। এ থেকে যদি বি চিন্তা করেন, এ এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 থেকে 6 6, এখানে 4, এখানে 5, 6 4 5, আমার কাছে আছে হচ্ছে 1 3 5, তাহলে আমার কোনো কিছু আপডেট করার দরকার আছে? না স্যার। নাই। তাহলে সি থেকে বি তে যাব, সি এর কষ্ট হচ্ছে 3, তাহলে 3 থেকে আমি হচ্ছে -2 নিয়ে 1 পাই, বি এর কারেন্ট ভ্যালু 1 আছে, তাহলে সি থেকে বি এর জন্য কি কোনো আপডেট হবে? না স্যার। হবে না। তারপরে ডি থেকে সি, ডি এর ভ্যালু আছে 5, 5 -2 3, সি এর ভ্যালু কত আছে? 3, তাহলে এটাও আপডেট হইলো না। তারপরে বি থেকে ই, বি এর ভ্যালু হচ্ছে 1, 1 আর হচ্ছে -1, কত আসতেছে? ই এর ভ্যালু 1 কেমনে 1 আসে? স্যার। বি এর কারেন্ট ভ্যালু হচ্ছে 1,
আর যাওয়ার জন্য আসে হচ্ছে -1, তাহলে টোটাল Zero. কত হলো? 1 - 1 0 স্যার। 0, তাহলে ই এর ভ্যালু আমার আপডেট হয়, এখানে কত আসছে? 0। ঠিক আছে, জি স্যার। তারপর হচ্ছে ডি থেকে এফ, ডি থেকে এফ এ গেলে আমার হচ্ছে ভ্যালু আপডেট হয় না। তারপর হচ্ছে ই থেকে এফ 1 আর হচ্ছে এখানে 3, টোটাল আছে 4, আমার এফ এর কাছে 4ই আছে, তাহলে এফ এর ভ্যালু আপডেট হচ্ছে না, তাহলে বাকি যেগুলো আছে সবগুলো সেম। তাহলে যেহেতু আমার এখন আরো একটা চেঞ্জ হয়েছে, তাহলে আমাকে আরো একবার রিল্যাক্সেশন করতে হবে। যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে রিল্যাক্সেশন করবেন। কতগুলা রিল্যাক্সেশন করবেন? যতগুলা ভার্টেক্স মিনিমাম ততগুলা রিল্যাক্সেশন করবেন। বুঝাইতে পারছি? জি স্যার। যদি ভার্টেক্স তম রিল্যাক্সেশনে গিয়েও আপনার চেঞ্জ হয়, তাহলে আপনি বলবেন যে এখানে নেগেটিভ সাইকেল আছে। আর যদি ভার্টেক্স তম রিল্যাক্সেশনে যাওয়ার আগে কোনো একটা রিল্যাক্সেশনের সময় ভ্যালুগুলা সেম আসে, তাহলে আপনি বলবেন এটাই হচ্ছে অ্যান্সার। যেমন আমরা যদি এখন আরেকবার করি, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, এগুলোর জন্য আমার কোনো ধরনের আপডেট নাই। এরপরে হচ্ছে সি থেকে বি, সি এর মান হচ্ছে 3, তাহলে 3 থেকে -2 দিয়ে গেলে 1 হয়, আমার সি এর ভ্যালু বা বি এর ভ্যালু হচ্ছে একই আছে। ডি থেকে সি 5 থেকে নিয়ে যাব, 5 - 2 হচ্ছে 3, 3। সি এর ভ্যালু 3ই আছে, তাহলে 3 এখানে কোনো আপডেট নাই। বি থেকে ই, বি এর মান হচ্ছে আমার এখন কারেন্ট 1, 1 আর -1 এ 0 হয়, আমার ই এর কাছে 0ই আছে, তাহলে এখানেও কোনো আপডেট নাই। এরপর হচ্ছে সি থেকে ই, সি থেকে যদি ইতে যাই, সি এর ভ্যালু হচ্ছে 3, 3 আর 3 এ 6, আমার ভ্যালু ছোট, আপডেট নাই। তারপর হচ্ছে আপনার ডি থেকে সি, সরি ডি থেকে এফ, ডি এর ভ্যালু হচ্ছে কারেন্ট আমার 5 আছে, তাহলে 5 থেকে যদি -1 নিয়ে যাই 4, কারেন্ট ভ্যালুর এফ এর মান 4ই আছে। এরপর হচ্ছে ই থেকে এফ, ই এর মান হচ্ছে 0, 0 থেকে যদি এফ এ যাই কস কত আসে? 3, তাহলে আমার এফ এর ভ্যালুটা কি হইলো? আপডেট হইলো। বুঝতে পারলাম কি? জি স্যার। তাহলে যেহেতু আপডেট হয়েছে, তাহলে আমি হচ্ছে আরো একবার রিল্যাক্সেশন করব, এবং এই রিল্যাক্সেশনে গিয়ে আপনি যেটা দেখবেন আপনার আর কোনো ভ্যালু চেঞ্জ হয় না, ভ্যালু হচ্ছে সেম আসে। তাহলে যেহেতু ভ্যালু সেম আসে, তাহলে এটা হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার, যে এ থেকে যে কোনো ভার্টেক্সে যাওয়ার কস্ট হচ্ছে এইটা। বুঝতে পারছি? জি স্যার। এইরকম দুইটা স্টেট, মানে এই যে আমার এই যে দুইটা ঘর যে আসছে, সরি এই যে দুইটা ঘর সেম আসছে, যদি সাইকেল এইরকম দুইটা রো আরো আগে আসতো, তাহলে আমি আরো আগে রিল্যাক্সেশন করা বন্ধ করে দিতে পারতাম। পরপর দুইবার সবগুলা ভ্যালু যদি সেম আসে, তাহলে ওই জায়গাতেই বেলম্যান ফোর্ড বন্ধ করে বলবেন এটাই ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সার হচ্ছে যে এই রো এর ভ্যালুটা, ঠিক আছে, লাস্ট যেটা আসছে সেটা, যে এ থেকে এতে যাওয়ার কস্ট 0, এ থেকে বিতে যাওয়ার কস্ট 1, এ থেকে সিতে যাওয়ার কস্ট 3, এ থেকে ডিতে যাওয়ার কস্ট 5, এ থেকে ইতে যাওয়ার কস্ট 0, এ থেকে এফ এ যাওয়ার কস্ট 3। এখন যদি বলেন স্যার বেলম্যান ফোর্ডের পাথ বের করতে বলতে পারে কিনা, সম্ভাবনা নাই। বেলম্যান ফোর্ডের পাথ বের করার প্রসেস আছে, বাট আপনাদের কোর্সে এটা দেখানো হয়নি, সো এটা পরীক্ষায় আসবেও না, সো ইগনোর করতে পারেন। বাট ডাইস্টার জন্য পাথ আসতে পারে। ঠিক আছে? জি স্যার। স্যার ডায়াসটার ক্ষেত্রে কি স্যার কোনো টেবিল লাগাতে হবে? না, ডাইসটা ক্লাসে যেভাবে দেখেছি সেভাবে দেখাইতে পারেন, অথবা কেউ যদি ইউটিউব থেকে দেখে টেবিল আকারে করেন, তাহলে ইউটিউব থেকে দেখেও করতে পারেন, আপনাদের ইচ্ছে। স্যার ডায়াসটা একটা ছবি মানে যেটা গ্রাফটা দিবে সেই গ্রাফটা আগে ওখানে ক্যালকুলেশন করলে গিয়ে উপরে কাটাকাটি করে দেখেছিল, ওরকম করে কাটাকাটি করে করে আপনি কস্ট এবং পাথ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিবেন। স্যার ডায়াসটার ক্ষেত্রে স্যার প্রথমটা তো ওখানে তো বলে থাকবে স্যার ইনিশিয়াল না স্যার। সোর্স ভার্টেক্স বলে দেয়া থাকবে, আর আমরা বলছি যদি কোনো কারণে সোর্স ভার্টেক্স বলে না দেয়, তাহলে হচ্ছে মিনিমাম যেটা সেটাকে ধরে নেবেন, মানে এ থাকলে এ হচ্ছে আপনার সোর্স ভার্টেক্স, আর 0 থাকলে 0 হচ্ছে আপনার সোর্স ভার্টেক্স, যদি বলে না দেয়, বাট পরীক্ষায় বলে দেওয়ার কথা। স্যার আরেকটা বিষয় স্যার, স্ট্রং কানেক্টলি কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে স্যার যদি কিছু বলে না দেওয়া থাকে, মানে যে মানে বলে দেওয়া নাই যেখানে শুরু করো, তাহলে স্যার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের ক্ষেত্রে আপনার বলে দেয়াটা হচ্ছে প্রয়োজন পড়ে না, আপনি ওইখানে যে কোনো জায়গা থেকে, ওটা তো মূলত হচ্ছে আপনার ডিএফএস ছাড়তে হয়, তো আপনি যে কোনো পজিশন থেকে ডিএফএস ছাড়লেই হয়, কোনো সমস্যা নেই। ওটা সোর্স ভার্টেক্স বলে দেয়া থাকলেও হবে, না বলে দেয়া থাকলেও হবে, আপনার যে কোনো জায়গা থেকে করলেই অ্যান্সার সেমই আসবে। ওকে স্যার। আর কোনো কোয়েরি? না স্যার। এনিওয়ান এলস? কারো কোনো কোয়েরি আছে? এটাই স্যার সিলেবাস আগে একটু বলতে চাচ্ছিলাম স্যার। বলেন।
স্যার ডিপির ক্ষেত্রে এলসিএস এলআইএস, আর স্যার মিনিমাম কয়েন চেঞ্জ, ম্যাক্স কয়েন চেঞ্জ, আর 0 ন্যাপসেক। আর গ্রাফের ক্ষেত্রে বিএফএফ ডিএফএস, আর স্যার বিএফএফ ডিএফএস এর সাথে আরো স্যার টাফ শর্ট আছে, আর স্যার হচ্ছে ডিএসইউ তো স্যার হচ্ছে সুডো কোড, আর স্যার হচ্ছে আর প্রাইম। স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে, জি স্যার কোনটা স্যার? স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট যেটা নিয়ে মাত্র কোশ্চেন করলেন, জি স্যার এটা আছে, তবে ডায়াস্টার বেলমান ফোর্স, আর হচ্ছে স্যার প্রিম প্রাইম। ক্রিস্টাল। হ্যাঁ আর ক্রিস্টাল। জি স্যার জি স্যার। ক্লিয়ার স্যার। অন্য কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কি শেষ? জি স্যার। ঠিক আছে, গুড নাইট, ভালো থাকবেন সবাই।